আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা সিংহের হামলায় বিধ্বস্ত একটা বাচ্চা যখন ধীরে ধীরে লড়াই করতে থাকে সমাজে বসবাস করা মানুষরূপী সিংহদের সাথে, তখন সে নিজেই হয়ে যায় শিকারী। বলছি ক্রেভিন দ্য হান্টার সিনেমার কথা। সোনির স্পাইডারম্যান ইউনিভার্সের শেষ সিনেমা এটা। সোনি একের পর এক মার্ভেলের ক্যারেক্টারগুলোর যেভাবে মান ইজ্জত নষ্ট করছে, সে তুলনায় আমার কাছে এই সিনেমাটা মোটামুটি ভালোই লেগেছে। তো চলুন এক নতুন সুপারহিরোর অরিজিন স্টোরি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমাদের একটা প্রিজন ভ্যান দেখানো হয়, যেটা রাশিয়ার খুবই সিক্রেট আর আইসোলেটেড একটা জেলখানাতে যাচ্ছিল। এই প্রিজন ভ্যানের ভেতরে ভয়ঙ্কর সব আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর এদের মাঝে আমাদের গল্পের প্রধান চরিত্র ক্রেভিনও ছিল। আর যথারীতি জেলখানাতে যাবার পরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ক্রেভিন নিজের সেলে চলে যায়। সেখানে তার রুমমেট তাকে একদমই পছন্দ করে না। ক্রেভিন তাকে কথা দেয় যে আমি তোমার সাথে মাত্র 3 দিন থাকবো। তো যথারীতি পরদিন সকালে ক্রেভিন জেলখানার ব্যায়ামাগারে গিয়ে ইচ্ছাকৃতভাবে দুজন ভয়ঙ্কর সন্ত্রাসীদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়, যার কারণে ক্রেভিনকে ধরে নিয়ে যাওয়া হয় এই দুজনের বস চেরনোর কাছে। চেরনো ছিল রাশিয়ার সবথেকে বড় ড্রাগ মাফিয়া কিরভ গ্যাংয়ের লিডার। ক্রেভিন এই জেলখানাতে এসেছিল এই চেরনোকে মারার জন্য। আর যথারীতি ক্রেভিন সেখানে থাকা একটা পশুর দাঁত দিয়ে মুহূর্তেই চেরনো এবং তার সহকর্মীদেরকে মেরে জেলখানা থেকে পালিয়ে যেতে থাকে। সাথে সাথে জেলখানাতে অ্যালার্ম বাজতে শুরু হয়, আর চারদিক থেকে পুলিশ অফিসারেরা ক্রেভিনকে ধাওয়া করতে থাকে। কিন্তু কেউ ক্রেভিনকে ধরতেই পারে না, কারণ তার মধ্যে এক ধরনের অতিমানবীয় শক্তি ছিল। তার দিকে গুলি করা হলেও সে দ্রুত দৌড়ে পালাতে পারত, আর বড় বড় বিল্ডিংয়ে সে লাফিয়ে উঠত। আর এভাবেই সে জেলখানা থেকে পালিয়ে বরফ শীতল উপত্যকায় এসে পৌঁছায়। সে পালানোর জন্য একটা বিশাল তুষার ঝড়ের মধ্যে ঢুকে পড়ে, যেখানে একটা নেকড়ে তার উপরে হামলা করতেই যাচ্ছিল। কিন্তু ক্রেভিন বাস জন্তু তার দিকে তাকিয়ে সাথে সাথে তাকে শান্ত করে দেয়। এরপর সে ওই ঝড়ের মধ্যে অপেক্ষা করতে থাকা তার একজন এজেন্টের বিমানে চড়ে নিরাপদে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর এখন আমাদের 16 বছর অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে নিউ ইয়র্কের এক স্বনামধন্য স্কুলে দুই ভাই সার্গেই এবং দিমিত্রি পড়াশোনা করত। আজকে হঠাৎ করেই তাদের বাবা তাদেরকে নিতে এসেছিল। দুই ভাই গাড়িতে বসে তাদের বাবাকে বলতে থাকে, হঠাৎ করে তুমি কেন এলে বাবা, কি হয়েছে? নিকোলাস বলে যে তোমাদের মা আত্মহত্যা করেছে। ওর মানসিক অবস্থা একদমই ঠিক ছিল না। সার্গেই বলে যে আমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী বাবা। তুমি মাকে একটুও সময় দাওনি। 2 বছর হলো তুমি মাকে হসপিটালে রেখেছিলে, আমাদের সাথেও তুমি মাকে দেখা করতে দাওনি। এই জন্যই হয়তো মা মারা গেছে। কিন্তু নিকোলাস বলে যে না, তোমাদের মা দুর্বল ছিল, কারণ সাহসীরা কখনো বেঁচে থাকতে ভয় পায় না। তাই আমি চাই তুমিও আমার মতো সাহসী হও। তাই আজকে তোমাদের নিয়ে আমি শিকার করতে যাব। নিকোলাস বাচ্চাদেরকে তার মায়ের শেষকৃত্যেও যেতে দেয় না। এদিকে আমরা উত্তর ঘানার একটা বিশাল উপত্যকা দেখতে পাই, যেখানে ক্যালিপসো নামের এক বাচ্চা মেয়ে তার দাদির সাথে বসে গল্প করছিল। ক্যালিপসোর দাদি ছিল এক ধরনের তান্ত্রিক, যে কিনা আফ্রিকান আধ্যাত্মিক জগতের একজন মাস্টার ছিল। তার কাছে কিছু কার্ডস ছিল, যেগুলোর মাধ্যমে মহিলাটা ভবিষ্যতও দেখতে পারত। তাই আজকে মহিলাটা ভবিষ্যতের কিছু ঘটনা আন্দাজ করে তার নাতনি ক্যালিপসোকে একটা অদ্ভুত ঔষধ দিয়ে বলে, খুব শীঘ্রই তোমার সাথে বিপজ্জনক কিছু ঘটতে চলেছে। আমি তোমাকে ঔষধটা দিচ্ছি, এটার মাধ্যমে শরীরের যে কোনো ক্ষত জাদুর মতো ঠিক হয়ে যাবে। এই ঔষধটা ক্যালিপসোর পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু নিজেদের জন্য তৈরি করতে পারত। এটা ছিল বাবা লেগবা নামের এক আধ্যাত্মিক তান্ত্রিকের ফর্মুলা, যার মাধ্যমে পরলোকের দরজা খুলে যায়। আর এদিকে জঙ্গলের ভেতরে নিকোলাস তার 2 ছেলে আর কিছু লোকজনদেরকে নিয়ে প্রথমে একটা হরিণ শিকার করে। আর সে তার বড় ছেলে সার্গেইকে নিয়ে সে মৃতপ্রায় পশুটাকে দেখতে দেখতে তার রক্ত স্পর্শ করতে বলে, যাতে করে সার্গেইয়ের মনের ভেতরকার সকল ভয় কেটে যায়। নিকোলাস আসলে সার্গেইকে দিমিত্রির চেয়ে একটু বেশি ভালোবাসত, কারণ সার্গেইয়ের তুলনায় দিমিত্রি অনেক ভীতু আর দুর্বল ছিল। তো রাতের বেলা নিকোলাস তার দলের সাথে যখন গল্প করছিল, তখনই আমরা জানতে পারি যে সে এখানে এসেছে জার নামের একটা ভয়ঙ্কর সিংহকে শিকার করতে। তো যাই হোক, পরদিন সকালে তারা সবাই মিলে সিংহের খোঁজে বেরিয়েছিল, আর তখন নিকোলাসের সাথে অ্যালেক্সি নামের একটা লোক দেখা করে। এই লোকটা নিকোলাসের বিজনেস পার্টনার হতে চাচ্ছিল।
কিন্তু অ্যালেক্সি একটু দুর্বল আর শ্বাসকষ্টের রোগী ছিল বলে নিকোলাস তাকে অপমান করে বলে যে তোমার মতো একজন দুর্বল মানুষ আমার এই ব্যবসায় কোনো কাজে লাগবে না, আমাদের বিরক্ত করিও না। আসলে নিকোলাস ছিল রাশিয়ার কুখ্যাত ড্রাগ মাফিয়া, তাই এইসব বিপজ্জনক কাজে অ্যালেক্সির মতো লোকেদের কোনো দরকার নেই। এদিকে সার্গেই আর দিমিত্রি যখন একটু দলছুট হয়ে গিয়েছিল তখনই তাদের সামনে জার নামের সেই ভয়ঙ্কর সিংহটা চলে আসে। সার্গেই তার ভাইকে নিরাপদে রেখে শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তখনই তাদের বাবা সিংহের উপরে গুলি চালিয়েছিল বলে সিংহটা অতর্কিত হামলায় সার্গেইকে কামড়ে টেনে নিয়ে যেতে থাকে। নিকোলাস আরও দুটো গুলি করলেও এই বিশাল সিংহের কিছুই হয় না, চোখের পলকেই হারিয়ে যায় সার্গেই। এদিকে ক্যালিপসো যখন তার বাবা মায়ের সাথে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখনই সে অদ্ভুত কিছু একটা অনুভব করতে পারে। সে গাড়ি থেকে নেমে জঙ্গলের ভেতরে চলে যায়, যেখানে সিংহের মুখে সে আহত সার্গেইকে দেখতে পায়। সিংহের রক্ত মিশে যায় সার্গেইয়ের শরীরে, আর সেই সিংহটা আহত সার্গেইকে ফেলে চলে যেতে ক্যালিপসো ছুটে এসে তার দাদির দেয়া সেই ঔষধটা সার্গেইকে খাইয়ে দেয়। সাথে সাথে সার্গেইয়ের শরীরে কিছু একটা রিয়াকশন হয়, কিন্তু যেমনটা তার দাদি বলেছিল যে এই ওষুধ খেলে শরীরের ক্ষত ম্যাজিকের মতো সেরে যায়, তেমন কিছুই হয় না। তাই ক্যালিপসো তার দাদির একটা কার্ড সার্গেইয়ের কাছে রেখে দেয়, আর তারপর উদ্ধারকারী টিম পৌঁছে যায় আর তারা সার্গেইকে হাসপাতালে নিলে অনেক চেষ্টা করা সত্ত্বেও সার্গেই সেদিনই মারা যায়। কিন্তু অদ্ভুতভাবে মাত্র 3 মিনিট মৃত থাকার পরে সে আবারও জীবিত হয়ে ওঠে। এই ঘটনার পরে তাকে লন্ডনের বাড়িতে নিয়ে আসা হয়, আর সত্যি সত্যি জাদুর মতো সে সুস্থ হয়ে যায়। তো যাই হোক, সার্গেই সেদিন তার মায়ের ঘরে গেলে সেখানে একটা চিঠি খুঁজে পায়, যেখানে তার মা লিখেছিল, তোমার বাবা একজন রাগী মানুষ, উনি আমাকে ভালো থাকার কোনো সুযোগই দেয়নি। কথা দাও সার্গেই, তুমি কখনো তোমার বাবার মতো হবে না। চিঠিটা পড়া শেষ হতে না হতে নিকোলাস সার্গেইকে ডেকে পাঠায়। সে বলে, তুমি সেদিন সিংহকে দেখে ভয় কেন পেয়েছিলে? তোমার কাছে বন্দুক ছিল, তুমি গুলি কেন চালাওনি? তোমার জন্য দিমিত্রি মারা যেতে পারত। তুমি তো দেখি তোমার মায়ের মতো হয়েছ। আমি চাই তুমি আমার মতো হও, সাহসী। তাই এখন থেকে তুমি আমার সাথে থাকবে, আমার ব্যবসা দেখাশোনা করবে, আর দিমিত্রিকে আমি নিউ ইয়র্কে পাঠিয়ে দেব ওর স্কুলে। আর তাছাড়াও তোমার ভয় কাটানোর জন্য সেই সিংহটাকে আমি মেরে ফেলেছি। এটা দেখে সার্গেই রেগেমেগে বলে, সিংহটার উচিত ছিল তোমাকে কামড়ে ধরা। এটা বলে সে হাঁপাতে হাঁপাতে নিজের ঘরে চলে আসে, আর সে নিজের জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার বাবার মতো হতে চায় না। কিন্তু যাবার পথে তার ভাই দিমিত্রি তাকে দেখে ফেলে। ছেলেটা বলে যে আমাকে একা রেখে যেও না ভাই। সার্গেই তাকে কথা দেয় যে দুনিয়ার যেখানেই থাকি না আমি, তোমার সাথে আমি অবশ্যই যোগাযোগ রাখব। এছাড়াও সার্গেই তার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন দেখেছিল, তাই এখন বাড়ি ছাড়াই ছিল তার জন্য সব থেকে উত্তম। তাই সে একটা কন্টেইনার জাহাজে করে ইংল্যান্ড ছেড়ে চলে আসে রাশিয়ার উত্তরের একটা প্রান্তর অঞ্চলে, যেখানে আসতে না আসতেই তার সামনে বিশাল মহিষের এক দল ছুটে আসতে থাকে। সার্গেই তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে সেই মহিষের দল তার গায়ে আঘাত তো করেই না, উল্টে তাকে পাশ কাটিয়ে যেতে থাকে। আর একটা বিশাল মহিষ এক নজরে তাকিয়ে থাকে সার্গেইয়ের দিকে। তো ফাইনালি সার্গেই পৌঁছে যায় এই জঙ্গলের ভেতরে পরিত্যক্ত একটা ঘরে। এই সম্পূর্ণ এলাকাটাই আসলে তার মায়ের কেনা একটা অভয়ারণ্য ছিল। তারা আসলে রাশিয়ান ছিল, কিন্তু অনেক বছর আগে তারা রাশিয়া থেকে ইংল্যান্ডে চলে যায়। তো যাই হোক, সার্গেই এখানে বসবাস শুরু করে দেয়, আর পরদিন সকাল থেকে সে লক্ষ্য করে যে তার শরীরে এখন অনেক পরিবর্তন এসেছে। সে দ্রুত গতিতে দৌড়াতে পারে, অনেক দূরে লাফিয়ে যেতে পারে, সহজেই গাছে উঠতে পারে, আর অনেক দূরের জিনিসও স্পষ্ট দেখতে পারে। আর আজকে সে দেখতে পায় যে কয়েকজন লোক এই প্রান্তরের মহিষগুলোকে শিকার করে তাদের শিং কেটে নিয়ে যাচ্ছে। তাই সাথে সাথে সার্গেই ওখানে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউ যখন সার্গেইয়ের কথা শুনছিল না, তখন সেও দুজন লোককে এইখানেই মেরে ফেলে। এখন আমাদের আবারও বর্তমান সময় দেখানো হয়, যেখানে ক্রেভিন আবারও রাশিয়ার সেই জঙ্গলে ফিরে এসেছিল। তো যাই হোক, এখন আমরা ধীরে ধীরে জানতে পারবো যে সার্গেই কিভাবে ক্রেভিন নামে পরিবর্তিত হলো। সে এতদিনে তার এই পরিত্যক্ত ঘরটাকে পরিচ্ছন্ন আর হাইটেক বানিয়ে ফেলেছিল, আর আজ হঠাৎ করে কজন লোককেও সে দেখতে পায় যারা মহিষ শিকার করে শিং কেটে নিয়ে যাচ্ছিল। তো যথারীতি ক্রেভিন তাদেরকে মেরে এই অবৈধ শিকার বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আরেকজন লোক এখান থেকে পালিয়ে চলে যায়।
আর সেই লোকটাকে খুঁজতে খুঁজতে ক্রেভিন লন্ডনে তার অফিসে পৌঁছে গিয়েছিল। সে ওখানে পালিয়ে যাওয়া লোকটাকে দেখা পাবার সাথে সাথে তাদের একটা বিশাল অস্ত্র, ড্রাগ এবং অবৈধ পশুর চামড়া সিন্ডিকেটের লিস্ট সহ ডায়েরি খুঁজে পায়। ক্রেভিন এখন এই ডায়েরিতে সব অবৈধ কাজ করা লোকদের লিস্ট বানাবে আর লিস্ট অনুযায়ী তাদের সবাইকে মেরে ফেলবে, যেমনটা আজ সে পালিয়ে যাওয়া লোকটাকে ও তার বসকে মেরে ফেলে। এরপর আমরা ক্যালিপসো নামের সেই মেয়েটাকে দেখতে পাই যে এখন লন্ডনে অনেক বড় উকিল হয়ে গিয়েছিল। আর গত কদিন আগে তার এক বান্ধবী সামান্থাকে কেউ গুলি করে মেরে ফেলেছে। আজকে তার শেষকৃত্য অনুষ্ঠানে ক্যালিপটো সবাইকে বলে, আমার বান্ধবী একমাত্র ছিল যে কিনা চেরনোর বিপক্ষে আদালতে লড়াই করেছিল। সে একাই দাঁড়িয়েছিল কিরভ গ্যাংয়ের বিরুদ্ধে। আমরা সবাই জানি ওকে কিরভ গ্যাংয়ের কেউ মেরেছে, কিন্তু পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। এইসব কথা শেষ হলে ক্যালিপসোর সাথে দেখা করতে আসে ক্রেভিন। সে তাকে সেই কার্ডটা ফেরত দিয়ে দেয় যেটা ছোটবেলায় ক্যালিপটো তাকে দিয়েছিল। ক্যালিপটো হতবাক হয়ে বলে যে তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? ক্রেভিন বলে যে আমি হলাম শিকারী, আমি সহজে যে কাউকে খুঁজে বের করতে পারি। এইসব বলে তারা দুজন একসাথে বসে গল্প করতে থাকে। ক্রেভিন তাকে জানায় যে তুমি কি চেরনোর মৃত্যুর খবর পেয়েছো? ওকে আমি মেরেছি, তোমার বান্ধবীকে মারার শাস্তি দিয়েছি। এইসব শুনে ক্যালিপটো অবাক হয়ে বলে, তুমি এইসব কিছু কবে থেকে শুরু করেছো? ক্রেভিন বলে, যেদিন থেকে তুমি ঔষধ দিয়ে আমাকে বাঁচিয়েছিলে। এরপর থেকে আমার শরীরে অনেক পরিবর্তন হয়। আমি এখন অন্যায় সহ্য করতে পারি না, কেউ আমাকে ধরতে বা মারতে পারে না, তাই এইসব মাফিয়াদেরকে মারার কাজ করি আমি। আমার কাছে মাফিয়াদের একটা লিস্টও আছে। তুমি যদি আমাকে সাহায্য করো, তোমাদের ল ফার্মে আসে এইসব সন্ত্রাসীদের তথ্য আমাকে দাও, তাহলে এই লিস্ট আমি আরও বড় করব। আমি আরও সন্ত্রাসীকে ধরতে পারবো আর দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। কিন্তু ক্যালিপটো তার কথায় রাজি হয় না, বরং সে বলে, এইসব করতে হলে আমার কোনো সাহায্য তোমার দরকার পড়বে বলে মনে হয় না, কিন্তু তোমার কারণে তোমার প্রিয়জনদের কিন্তু অবশ্যই বিপদ হতে পারে। এদিকে রাইনো নামের এক মাফিয়া চেরনোর মৃত্যুর খবর শুনে তার বিশ্বস্ত 3 জন লোকের সাথে মিটিং ফিক্স করে। সে এখন চেরনোর ব্যবসা দখল করতে চাচ্ছিল, কিন্তু সে খবর পায় যে এক অচেনা হান্টার একের পর এক মাফিয়াদেরকে মেরে চলেছে, যার কাছে নাকি একটা লিস্টও রয়েছে, যে লিস্টে নাম উঠলে কেউ বাঁচতে পারে না। তাই রাইনো তার এক লোককে লাগিয়ে দেয় সেই হান্টারকে খোঁজার জন্য। এরপর রাইনো চলে যায় চেরনোর সেই 3 জন সঙ্গীর সাথে দেখা করতে। এখানে সে নিজের পেট থেকে একটা পাইপ খুলতে খুলতে সরাসরি তাদের ব্যবসা দখল করে তাদের যে কোনো একজনকে পার্টনার বানানোর কথা বলে। তাই সাথে সাথে একজন রাইনোকে গুলি করে দিলেও আমরা দেখতে পাই যে তার কিছুই হয়নি, তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। এটা দেখে কজন স্নাইপার গুলি করে এখানে আসা 2 জনকে রেখে বাকি সবাইকে মেরে ফেলে। আর রাইনো তার পেটের সেই পাইপটা লাগাতে লাগাতে বলে, তাহলে কে হবে আমার পার্টনার? সাথে সাথে সেখানে থাকা একজন তার সঙ্গীকে মেরে বলে যে আমি তোমার পার্টনার হতে চাই। তাই এখন এই লোকটাই রাইনোর সাথে হাত মিলিয়ে দেখা করতে আসে নিকোলাসের সাথে, কারণ নিকোলাস এখন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল। নিকোলাস এখানে তার ছেলে দিমিত্রির রেস্টুরেন্টে বসে সেই লোকটার সাথে আলোচনা করতে থাকে, কিন্তু নিকোলাস আগে জেনে গিয়েছিল যে এই লোকটা রাইনোর সাথে হাত মিলিয়েছে। আর তাছাড়াও রাইনো আজ নিকোলাসকে মারতে কয়েকজন শুটারকেও পাঠিয়েছিল, কিন্তু নিকোলাস কোনো রকমে সবাইকে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। এদিকে এইসব গোলাগুলি দেখে দিমিত্রি ভয়ে লুকিয়ে পড়ে, যা দেখে নিকোলাস রেগেমেগে তার ছেলেকে বলতে থাকে যে আমার উপরে গুলি চালানো হলো আর তুই আমার ছেলে হয়ে আমাকে না বাঁচিয়ে লুকিয়ে পড়লি। আমার শক্তিশালী ফাইটার দরকার, তোর মতো ভীতু নয়। এদিকে রাইনোর এক লোক তার ঘরে একটা পেন ড্রাইভ খুঁজে পায়। তারা সেটা চালু করলে ক্রেভিনের একটা ভিডিও ফুটেজ দেখতে পায়, যেখানে রাশিয়ার জেলখানায় চেরনোকে মারার পরে পালানোর সময় সেই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল। রাইনো তো বুঝেই যায় যে এই ক্রেভিনই তাহলে সেই হান্টার, আর সে ক্রেভিনকে চিনেও ফেলে যে এ তো নিকোলাসের বড় ছেলে। সে ভাবতে থাকে সার্গেই কিভাবে ক্রেভিন, হান্টার এইসব নাম পেল। তো যাই হোক, ফরেনার নামের এক লোক নাকি অনেকদিন হলো হান্টারকে খুঁজে চলেছে মারার জন্য। তাই রাইনো ফরেনারকেও কাজে লাগিয়ে দেয় ক্রেভিনের পেছনে। এদিকে আমরা ফরেনারকে দেখতে পাই যে কিনা 1, 2, 3 বলার সাথে সাথে যে কাউকে হেপনোটাইজ করে সময় থামিয়ে দিতে পারে। এছাড়াও ক্রেভিন আজকে এসেছিল তার ভাইয়ের সাথে দেখা করতে, কারণ আজকে দিমিত্রির জন্মদিন ছিল। তাই তারা রাতের বেলা পার্টি করতে গেলে সেখানে আমরা ক্রেভিনের নামের রহস্যটা জানতে পারি।
আসলে সেই ঔষধটা নেবার পরে তার ভেতরে যে আধ্যাত্মিক পরিবর্তনগুলো এসেছিল তার মাধ্যমে সে এর নামটা পেয়েছে ক্রেভিন। তো সেদিনের পার্টিতে তাদের বাবাও এসেছিল। ক্রেভিন যদিও তার বাবাকে পছন্দ করতো না, কিন্তু তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে তারা সবাই একসাথে ড্রিঙ্কস করে। আর ড্রিঙ্কস করা শেষে দিমিত্রি মাতাল হয়ে গেলে ক্রেভিন তাকে ঘরে নিয়ে আসে। সে তার ছোট ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে সোফায় ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম ধরে না। তাই সে বাইরে গিয়ে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে সে ঘরে আসলে দেখতে পায় তার ভাই ঘরে নেই, আর পুরো ঘর ওলটপালট হয়ে আছে। সে দেখতে পায় একদল লোক তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, যারা আবার স্পেশাল এক ধরনের টার্কিশ সিগারেট খাচ্ছিল। ক্রেভিন তো প্রাণপণে ছুটতে থাকে তার ভাইকে বাঁচানোর জন্য। আর সত্যি বলতে এই অ্যাকশন সিন অর্থাৎ ক্রেভিনের যে দৌড়ানোর সিনগুলো ছিল এটা কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, ক্রেভিন অনেক চেষ্টা করে সেই গাড়িটাকে ধরার, কিন্তু সে পারে না। গাড়িটা ততক্ষণে একটা হেলিকপ্টারের কাছে গিয়ে দিমিত্রিকে নিয়ে উড়ে যাবার চেষ্টা করে, কিন্তু ক্রেভিন সেখানে এসে তার ভাইকে বাঁচানোর জন্য পুরো হেলিকপ্টারটাই আটকে দেয়। কিন্তু একজন বন্দুকধারী গুলি চালালে সে নিচ থেকে পালিয়ে যায়, কিন্তু তার ভাইকে বাঁচাতে সে একটা রড ছুঁড়ে সেই বন্দুকধারীকে মেরে হেলিকপ্টারের পেছনে ঝুলতে থাকে। কিন্তু শত চেষ্টার পরেও একটা পাথরে আঘাত পেয়ে বেচারা ক্রেভিন নদীতে পড়ে যায়। এরপর ক্রেভিন ছুটে চলে আসে ক্যালিপসোর সাথে দেখা করতে। সে তাকে জানায় যে তার ভাইকে কিডন্যাপ করা হয়েছে। 4 জন লোক ছিল, আর ওরা টার্কিশ ভাষায় কথা বলে, টার্কিশ সিগারেটও খায়। আমি এখন কি করব? ক্যালিপসো তাকে শান্ত হতে বলে, কারণ তার কিছু গুপ্তচর ছিল যারা এইসব কাজ ভালোই করতে পারত। তাই ক্যালিপসোর সাথে সাথে তার এক গুপ্তচরকে পাঠিয়ে দেয় এই টার্কিশ লোকটাকে খোঁজার জন্য। এদিকে ক্রেভিন বাড়িতে আসলে দেখতে পায় যে কিডন্যাপারেরা তার বাবার কাছে দিমিত্রির একটা আঙুল কেটে পাঠিয়ে দিয়েছে, আর তারা $20 মিলিয়ন দাবি করেছে। ক্রেভিন তো সরাসরি তার বাবাকে টাকা দিয়ে দিতে বলে, কিন্তু নিকোলাস ভাবে যে টাকা দিলেই সে প্রতিপক্ষের কাছে দুর্বল প্রমাণ হয়ে যাবে। তাছাড়া ওরা টাকার বিনিময়ে দিমিত্রিকে নাও ছাড়তে পারে, তাই সে টাকা দিতে রাজি হচ্ছিল না। তাই ক্রেভিন বুঝে যায় যে তার ভাইকে বাঁচাতে এবার তাকেই মাঠে নামতে হবে। এদিকে সেই কিডন্যাপার দিমিত্রিকে কিছু ঔষধ দিয়ে শরীরের ব্যথা কমানোর চেষ্টা করে, আর অপরদিকে ক্যালিপসো তার গুপ্তচরের কাছ থেকে খবর পেয়ে যায় যে ওমের ওজদিমির নামের একজন লোক তাকে কিডন্যাপ করেছে। তারা এখন তুরস্কের এক পাহাড়ি এলাকাতে দিমিত্রিকে রেখে দিয়েছে। স্বাভাবিকভাবে ক্যালিপসো তার কথায় বিশ্বাস করে ফেলে, কিন্তু এই লোকটাকে আসলে আগে থেকেই ফরেনার হাত করে রেখেছিল। সেই লোকটার মাধ্যমে মিথ্যে খবর ক্যালিপসোকে দিয়ে ক্রেভিনকে ধরার প্ল্যান করেছিল, আর ক্রেভিন এই ফাঁদে পড়ে যায়। সে মিথ্যে খবর পেয়ে চলে আসে তুরস্কে তার ভাইকে বাঁচানোর জন্য, আর এখানে সে ওমেরের লোকজনদেরকে মেরে ফাইনালি ওমেরকে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে দূর থেকে একটা রকেট লঞ্চার ফায়ার হবার কারণে ওমের এবং ক্রেভিন দুজনেই পাহাড় থেকে নিচে পড়ে যায়। সেখানে ওমেরের কাছ থেকে জানতে পারে যে রাইনো তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছে। এই ঘটনার পরে সেখানে পুলিশ চলে আসলে তারা দেখে যে এখানে ফরেনার আগে থেকে সেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, আর যথারীতি ফরেনার হেপনোটাইজ করে পুলিশ অফিসার দুজনকেই সেখানেই মেরে ফেলে। এখানে সে ক্রেভিনের ইউজ করা কিছু বিষাক্ত ইনজেকশন দেখতে পায়। অপরদিকে দিমিত্রিকে রাইনো তার সাথে নিয়ে যেতে থাকে। এখানে রাইনো নিজের পরিচয় দেয়। সে আসলে একসময় দিমিত্রির বাবার বন্ধু ছিল, তার নাম ছিল অ্যালেক্সি, কিন্তু সে দুর্বল ছিল বলে নিকোলাস কখনো তাকে কাজে নেয়নি। তাই সে আমেরিকাতে গিয়ে একজন ডাক্তারের খোঁজ পেয়ে যায় যে কিনা মানুষের শক্তি 10 গুণ বৃদ্ধি করার একটা ওষুধ তাকে বানিয়ে দেয়। ঔষধটা একটা রাইনোর ডিএনএ দিয়ে তৈরি ছিল, তাই তার মধ্যেও রাইনোর মতো ক্ষমতা চলে আসে। সে যতক্ষণ এই ব্যাগের মাধ্যমে সাপ্লিমেন্ট নিজের শরীরে নিতে থাকবে ততক্ষণ সে স্বাভাবিক থাকবে, আর এটা খুলে দিলেই সে রাইনোতে পরিণত হয়ে যাবে। সে এখন দিমিত্রিকে বলে যে তুমি আমার দলে চলে আসো, আমরা দুজন মিলে তোমার বাবাকে মেরে তুমি তোমার বাবার জায়গায় নিয়ে নাও। আর কতদিন দুর্বল হয়ে তোমার বাবার অপমান সহ্য করবে? তুমি দুর্বল আর ভীতু বলে তোমার বাবা টাকাও দিতে রাজি হয়নি। যে বাবা তোমাকে ভালোই বাসে না তার জন্য তুমি কেন স্যাক্রিফাইস করবে? কিন্তু এত সব কিছুর পরেও দিমিত্রি তার পরিবারের সাথে বেইমানি করতে রাজি হয় না। তাই রাইনো তাকে তার ভাইয়ের আসল সত্যটা জানিয়ে দেয়। বলে যে তোমার ভাই এখন আর সার্গেই নেই, সে এখন ক্রেভিন দ্য হান্টার, যে কিনা মানুষ খুন করে বেড়ায়। এইসব কথা শুনে তো দিমিত্রি অবাক হয়ে যায়, আর তখনই সেখানে ফরেনার চলে আসে।
যথারীতি সে সবাইকে হিপনোটাইজ করে ঘরে ঢুকে পড়ে। এদিকে ক্রেভিন তুরস্কে আরও কজন লোককে মেরে সাথে সাথে ক্যালিপসোকে কল করে জানায় যে এরা আমাকে ধরার জন্য এই প্ল্যান বানিয়েছিল। সন্ত্রাসীরা আমাকে ধরতে না পারায় হয়তো তোমার উপরে হামলা করতে পারে। তুমি দ্রুত অফিস থেকে বেরিয়ে এয়ারপোর্টে আসো, আমি তোমার সাথে এয়ারপোর্টে দেখা করব। তো যাই হোক, যথারীতি ক্যালিপসো এয়ারপোর্টে গেলে সেখানে ক্রেভিন এসে তাকে জানায় যে সে এখনও তার ভাইয়ের কোনো খোঁজ পায়নি। এখন পরবর্তীতে কি করতে হবে সেটা প্ল্যান করার জন্য তারা রাশিয়াতে চলে যায়। আর সেখানে আবার ক্রেভিনের সাথে একটা বাঘের ভয়ঙ্কর যুদ্ধ হয়। যদিও ক্রেভিন বাঘটাকে বাচ্চাকাল থেকেই চিনত, কিন্তু অতর্কিতে হামলা করায় বাঘটা ক্রেভিনকে চিনতেই পারেনি। তো যাই হোক, ফরেনার রাইনোর সাথে গল্প করতে করতে জানায় যে আমার বস দুনিয়ার সেরা একজন হিটম্যান ছিল। এই ক্রেভিন আমার বসের অফিসে ঢুকে তাকে মেরে ফেলেছে। আমি অনেক দিন হলো ক্রেভিনকে খুঁজে চলেছি, কিন্তু ক্রেভিনের কোনো খোঁজ পায়নি। তবে তুরস্কে ক্রেভিন ওমেরের লোকজনদের উপরে যে বিষ প্রয়োগ করেছিল সেটা তৈরি হয় এক ধরনের ফুল থেকে, আর এই ফুল কেবলমাত্র রাশিয়ার এক প্রত্যন্ত অঞ্চলেই ফোটে। ক্রেভিন নিশ্চয়ই ওখানে থাকে। আর হ্যাঁ, সত্যি সত্যি ক্রেভিন রাশিয়ার ওই জঙ্গলেই থাকতো। সে ওখানে বিভিন্ন রিসার্চ করে এটা জানার চেষ্টা করছিল যে তার শরীরে যেই ওষুধটা ক্যালিপসো দিয়েছিল সেটা আসলে কিভাবে তৈরি হয়েছে, কিন্তু আজ অবধি সে ঔষধের কোনো ফর্মুলা খুঁজে পায়নি। সে ক্যালিপসোকে জিজ্ঞাসা করে যে এই ঔষধ তার কাছে এলো কীভাবে, বা তার কাছে আর কোনো ঔষধ আছে কি না। কিন্তু ক্যালিপসো বলে যে এটা তার দাদি তাকে দিয়েছিল, কিন্তু দাদি মারা যাওয়াতে সে এই ব্যাপারে আর কিছুই জানে না। তার কাছে আর কোনো ঔষধ অবশিষ্ট নেই, সবটুকুই সে ক্রেভিনকে খাইয়ে দিয়েছে। এদিকে ক্রেভিনকে খুঁজতে খুঁজতে রাইনো তার দলবল নিয়ে রাশিয়াতে পৌঁছে গিয়েছে। সে দিমিত্রির ফোন থেকে ক্রেভিনকে ফোন করে তাকে মারার হুমকিও দেয়, কিন্তু তখনই ক্রেভিনের সেই বাঘটা এসে তাদের উপরে হামলা করে দেয়। সেই সুযোগে দিমিত্রি এখান থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, অপরদিকে ক্রেভিনও বিভিন্ন ফাঁদ পেতে একের পর এক রাইনো লোকদেরকে মারতে থাকে। এইসব কিছু দেখে ফরেনার চলে আসে, আর সে ক্রেভিনকে হিপনোটাইজ করে একের পর এক ভয়ঙ্কর হামলা করতে থাকে। বেচারা ক্রেভিন কোনোভাবেই ফরেনারকে হারাতে পারছিল না। সে ভয়ঙ্কর আহত হয়ে পড়ে। আর একদম শেষ মুহূর্তে ফরেনার যখন ক্রেভিনকে গুলি করতেই যাচ্ছিল, তখনই ক্যালিপসো এসে ফরেনারকে ক্রসবো দিয়ে মেরে ফেলে। ক্রেভিনের অবস্থা ভয়াবহ খারাপ দেখে ক্যালিপসো তাকে আবারও সেই আধ্যাত্মিক ঔষধটা খাইয়ে দেয়। আসলে ক্যালিপসোর কাছে অনেকটা ঔষধ অবশিষ্ট ছিল, কিন্তু সে কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলেনি। তো যাই হোক, এদিকে রাইনো আবার দিমিত্রিকে ধরে নিয়ে এসেছিল আর ভেবেছিল যে ফরেনার হয়তো ক্রেভিনকে মেরে ফেলেছে। আর নিকোলাসের কাছে যেহেতু তার একমাত্র ছেলে দিমিত্রি বেঁচে আছে, তাই সে হয়তো এবার তাদেরকে মুক্তিপণ দিয়ে দেবে। এই ভেবে সে দিমিত্রিকে ধরে নিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যেতে না যেতে তাদের সামনে সেই বিশাল মহিষের দল ধেয়ে আসতে থাকে। এটা দেখে রাইনো আবারও নিজের আসল রূপে ফিরে যায়, আর সাথে সাথে এই মহিষের দলের ধাক্কায় রাইনোর গাড়িগুলো সব ধ্বংস হয়ে যায়। আর এইসবের মাঝে ক্রেভিন আবারও এখানে ছুটে চলে আসে, আর ফাইনালি রাইনোর সাথে ক্রেভিনের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। রাইনো এতটাই শক্তিশালী ছিল যে এবারও ক্রেভিন তার সাথে পারছিল না, কিন্তু ক্রেভিন রাইনোর সেই পেটের কাটা জায়গাতে দেখে সেখানে একটা রড ঢুকিয়ে দেয়। সাথে সাথে রাইনো দুর্বল হয়ে যেতে থাকে, আর ক্রেভিন একটা দড়ির মাধ্যমে রাইনোকে এই বিশাল মহিষের দলের মাঝে ফেলে দেয়। আর এতগুলো মহিষের পদদলিত হয়ে রাইনোর সব শক্তি শেষ হয়ে যায়। তবে মৃত্যুর আগ মুহূর্তে সে ক্রেভিনকে বলে যে আমাকে মেরে আর কি হবে, তোমাদের আসল শত্রু তো তোমাদের বাবা। নিকোলাসই আমাকে তোমার ভিডিও পাঠিয়েছিল। এই কথা শুনে তো ক্রেভিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাই সে পরদিনই তার বাবার সাথে দেখা করতে যায়, যে কিনা রাশিয়ার এক জঙ্গলে ক্যাম্পিং করে শিকার করতে গিয়েছিল। ক্রেভিন তাকে বলে যে তুমি এমনটা কেন করলে বাবা? নিকোলাস বলে যে আমি জানতাম রাইনো আমার চেয়ে শক্তিশালী, আমি ওকে কখনো হারাতে পারবো না। আর আমি যদি তোমাকে বলতাম রাইনোকে মারো, তাহলে তুমি কখনো এই কাজ করতে না। তাই আমি প্ল্যান করে রাইনোকে সব খবর দিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম তুমি আমার জন্য না হলেও তোমার ভাইয়ের জন্য রাইনোকে মেরে ফেলবে। ক্রেভিন বুঝতে পারে যে তার বাবা কত খারাপ, কারণ এই কাজে তার ছোট ভাইটা মারাও যেতে পারত। তার বাবার কাছে তাদের কোনো দামই নেই, তার কাছে তার ব্যবসায় সব কিছু। তাই ক্রেভিন নিজের ইশারায় একটা জঙ্গলি ভাল্লুককে তার বাবার উপরে লেলিয়ে দেয়, আর নিকোলাস যেন বাঁচতে না পারে তাই সে তার বাবার বন্দুকের সব গুলিগুলো নিয়ে এসেছিল। ফলস্বরূপ তার বাবা সেখানেই মারা যায়।
আর এখন 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে ক্রেভিন তার ভাইয়ের জন্মদিন পার্টিতে এসেছিল। কিন্তু ততদিনে দিমিত্রি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সে এখন তার বাবার ব্যবসা সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নিয়েছে। ক্রেভিন বলে যে, এইসব কি করছো তুমি? আমি যে ড্রাগ মাফিয়া ধ্বংস করার জন্য এত কিছু করলাম, সেটা তুমি আবারও চালু করেছো। দিমিত্রি বলে যে, কি আর করব ভাই, এখন ড্রাগ মার্কেটে ব্যবসা করার মতো কেউ নেই, তাই আমি শুরু করেছি। আর এখন আমি আগের মতো দুর্বল নেই, আমি একজন আমেরিকান ডাক্তারের কাছ থেকে ফর্মুলা নিয়ে অনেক শক্তিশালী হয়ে গিয়েছি। আসলে দিমিত্রি এখন গিরগিটির মতো রূপ বদলানোর এক অদ্ভুত ক্ষমতা পেয়ে গিয়েছিল। এইসব কিছু দেখে ক্রেভিন ভাবতে থাকে যে তার ভাই এখন তার হাতছাড়া হয়ে গেছে, সে তার বাবার মতোই খারাপ হয়ে গেছে। অর্থাৎ ক্রেভিনকে এখন লড়াই করতে হবে তার ভাইয়ের সাথে। যে ভাইকে বাঁচানোর জন্য সে জীবন দিতে চলেছিল, এখন সেই ভাইয়েরই জীবন নিতে হবে। যাই হোক, এরপর ক্রেভিন বাড়িতে গেলে সেখানে তার বাবার একটা চিঠি খুঁজে পায়, যেখানে তার বাবা লিখেছিল, তুমি শুধু আমার সন্তান নও, তুমি আমার অংশ, আর আমরা পৃথিবীর সেরা আর ভয়ঙ্কর শিকারী। এছাড়াও তার বাবা ক্রেভিনের জন্য জার নামের সেই সিংহের চামড়া আর কেশর দিয়ে একটা জ্যাকেটও বানিয়েছিল, যেটা গায়ে দেবার সাথে সাথেই ক্রেভিন যেন নিজের আসল পরিচয় ক্রেভিন দ্য হান্টার খুঁজে পায়। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আসলে সিনেমাটা যে পরিমাণে ফ্লপ হয়েছে, আমার মনে হয় যে এটা তার চেয়ে একটু ভালোই ডিজার্ভ করে। একটা সুপারহিরো অরিজিন মুভি হিসেবে খুব বেশি খারাপও না সিনেমাটা। আপনারা কি বলেন? কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।